সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, পরিণতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। প্রারম্ভিক বক্তব্য: নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান ও শিক্ষা বিস্তারের অবদান। শিক্ষণফল: আউটকামস অফ দিস ক্লাস। নবাব স্যার সলিমুল্লাহর জীবনী সম্পর্কে বলতে পারবো, রাজনৈতিক অবদান সম্পর্কে বলতে পারবো এবং শিক্ষা বিস্তারে তার অবদান সম্পর্কে বলতে পারবো। শিক্ষণফলের আলোকে যে ধরনের প্রশ্ন হতে পারে বা আমরা প্রিপারেশন নিব, সেগুলো হলো নবাব স্যার সলিমুল্লাহ জীবনী সম্পর্কে বলবো, রাজনৈতিক অবদান সম্পর্কে বলবো, শিক্ষা বিস্তার অবদান সম্পর্কে বলতে পারবো। আমরা প্রথমে যে টপিকসটি পড়ব, নবাব স্যার সলিমুল্লাহ জীবনী, শর্ট লাইফ হিস্ট্রি অফ নবাব স্যার সলিমুল্লাহ। ঢাকার নবাব পরিবারে 1871 সালের 7 জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাজা আহসানুল্লাহ এবং মাতামহের নাম ছিল নবাব খাজা আব্দুল গনি। তিনি শিক্ষা সমাপ্ত করে কিছুদিনের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু অচিরেই তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। নবাব পরিবারের সন্তান হলেও সেই সময় মুসলমানদের সার্বিক দুরবস্থা ও অসহায়ত্ব তাকে পীড়িত করে। তিনি এই অবস্থার পরিবর্তনের জন্য যাবতীয় প্রচেষ্টা ও কর্মকাণ্ডে নিজেকে জড়িত করেন। 1915 সালের 12 জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। ব্রিটিশ রাজভক্ত হলেও পূর্ব বাংলার মুসলমানদের উন্নতির জন্য তিনি ছিলেন সচেষ্ট। নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান সম্পর্কে আমরা এখন বলবো। নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হলো বঙ্গভঙ্গ। নবাব স্যার সলিমুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবদান হলো বঙ্গভঙ্গ আন্দোলনে মুসলিম জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব প্রদান করা। তিনি বুঝতে পারেন যে বাংলা প্রদেশে মুসলমান জনগণ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে তারা ছিল অবহেলিত ও প্রভাব প্রতিপত্তিহীন। প্রশাসনে তাদের প্রতিনিধিত্ব ও প্রভাব ছিল না বললেই চলে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট হিন্দু জমিদার, জোতদার, মহাজনদের শোষণ ও নির্যাতনের শিকারে পরিণত হয়ে বাংলার, বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানগণ ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, দীক্ষা, চাকরি প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়ে। কলকাতাকে কেন্দ্র করে যে নতুন শিল্পভিত্তিক আধুনিক মধ্যবিত্ত শহুরে সমাজ গড়ে ওঠে, সেখানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য। কলকাতায় মুসলমানরা হলেন মূলত শ্রমিক। পূর্ববঙ্গের কৃষকদের সোনালী পাটের আয় থেকে সরকার যে অর্থ পাচ্ছিলেন তা দিয়ে কলকাতা শহরে উন্নয়ন ঘটলেও পূর্ব বাংলার মুসলমান সমাজের ভাগ্যের উন্নতি ঘটেনি। শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণীর সাথে মুসলমানরা প্রতিযোগিতাও করতে পারছিলেন না। এই সময়েই এরই অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গ হয় এবং সেই বঙ্গভঙ্গে নবাব স্যার সলিমুল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। বাঙালি মুসলমানদের এই ঘোরতর দুদিনে নবাব স্যার সলিমুল্লাহ পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ গঠনের জন্য সচেষ্ট হন। ভারতের বড়লাট লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বিভক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেন। 1905 সালের 1 সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করা হয় এবং 15 অক্টোবর পূর্ব বাংলা ও আসাম নামক একটি প্রদেশ সৃষ্টি হয়। ঢাকা হয় এই নতুন প্রদেশের রাজধানী।
বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে প্রাণ চঞ্চলের সৃষ্টি হয়, বঙ্গভঙ্গের সপক্ষে জনমত সৃষ্টি হয় এবং ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার ক্ষেত্রে তার অবদানই ছিল মুখ্য। দ্বিতীয় টপিক ছিল মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন। নবাব শাহ সলিমুল্লাহ ছিলেন দূরদর্শী একজন নেতা। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে বঙ্গভঙ্গ হলে শিক্ষিত ও সচেতন হিন্দু জনগণ এর বিরোধিতা করবে। এজন্যই তিনি বঙ্গভঙ্গ কার্যকর হবার দিনই তিনি বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতা মোকাবেলা এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মধ্যেই মুসলমানদের জন্য রাজনৈতিক সংগঠন তৈরির বীজ লুকায়িত ছিল। সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা। নওয়াব শাহ সলিমুল্লাহর সর্বাপেক্ষা মূল্যবান রাজনৈতিক অবদান হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ নামক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা। তিনিও সর্বভারতীয় একটি মুসলিম রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1906 সালে 30 ডিসেম্বর ঢাকার শাহবাগে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ঢাকার নবাব শাহ সলিমুল্লাহ একটি রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হয় এবং 1906 সালের 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। 4. স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী ও নির্বাচন। সংখ্যালঘিষ্ঠ হওয়ায় মুসলমান জনগণ নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন ও নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছিল। এজন্যই মুসলমানদের রাজনৈতিক অধিকার বিস্তার, সংরক্ষণ, কেন্দ্রীয় ও প্রাদেশিক সংস্থাসমূহে আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহামান্য আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল 1906 সালে ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের দাবি দাওয়া উত্থাপন করেন। ভাইসরয় মুসলিমদের দাবি দাওয়া মেনে নিলে 1906 সালে ভারত সংস্কার আইনে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন প্রথা স্বীকৃত হয়। এবারে আমরা আলোচনা করব 3 নম্বর টপিকস, শিক্ষা বিস্তারে অবদান। নওয়াব শাহ সলিমুল্লাহ ছিলেন একজন তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা দীক্ষায় উন্নত না হলে এবং জ্ঞান বিজ্ঞানে বিধর্মীদের সাথে সমানে সমান না হলে মুসলমানরা কোনোদিনই নিজেদেরকে পৃথক অস্তিত্ব বজায় রাখতে পারবে না। এজন্য তিনি মুসলমান সমাজে শিক্ষা বিস্তারে মনোযোগী হন এবং নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেন। 1. আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা। 2. মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান। 3. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতা। 4. সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠা। 5. সলিমুল্লাহ ইতিমখানা প্রতিষ্ঠা। শিক্ষা বিস্তারে স্যার সলিমুল্লাহর অবদান আমি এখানে গ্রাফ আকারে উপস্থাপন করেছি। 1. আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা। 2. মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা। 3. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 4. সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠা। 5. সলিমুল্লাহ ইতিমখানা প্রতিষ্ঠা। স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সোনার চামচ মুখে দিয়ে এক সম্ভ্রান্ত নবাব পরিবারে। যৌবনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি লাভ করেছিলেন, কিন্তু নবাব পরিবারে বিলাস ব্যসন, আরামায়েশ কিংবা লোভনীয় চাকরি কোনো কিছুই তাকে পূর্ব বাংলার মুসলমানদের নিকট থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। তদানীন্তন পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। 1905 সালে মুসলমানদের জন্য পূর্ব বাংলা যে স্বতন্ত্র প্রদেশ গঠনের স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূর্ণ অংশ নিয়ে আজ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে। আজকের ক্লাস এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।